নাটক করারও চেষ্টা করছিলেন, কারণ তৃণমূলের তো আর অস্তিত্ব আগামী ৩-৪ মাসের মধ্যে থাকবে না। তৃণমূল বলে কোনো দল হবে না, তার কারণ যে দলটার কোনো আদর্শ নেই সে দল আর থাকে না। স্যার, এখানে ভালো চিকিৎসা হচ্ছে না বলে অ্যাপেলো থেকে মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা তো জানি অ্যাপেলো শহরের স্যার ১ নম্বর হাসপাতাল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিকিৎসা হচ্ছে না ঠিক করে। ঠিক কি কারণে ওনাকে নেওয়া হয়নি? কারণ আপনি তো অ্যাপেলো হাসপাতালের খুব গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন, আর যদি একটু বলতেন। বেলভিউতে স্যার নিয়ে গেলেও তারাও ভর্তি নিতে চাইলো না, বেলভিউ কর্তৃপক্ষ। তাদের প্রেসক্রিপশন আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে লেখা আছে কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের দর্শকদের। আমি অন্তত নিজে এটা বলতে পারি, কোনো রকম উপরের প্রেশার কেউ দেয়নি, এবং সেটা অন্তত অ্যাপেলোর ক্ষেত্রে 100% শিওর। কেউ কিচ্ছু বলেনি। যদি একজন সাধারণ লোক বা একজন এমপি আসেন চোট নিয়ে, তাকে ডাক্তাররা এক্সামিন করতে করতে যদি আরেকজন নিয়ে চলে যায়, তাহলে ডাক্তারের কি বলার আছে? যেহেতু ওনারা 2 ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছেন এর কিছু হয়নি, ওরাও তো মানুষ, বুঝতে পারে কে নাটক করছে কে নাটক করছে না। আমরা তো প্রায়ই পাই এরকম পেশেন্ট। আমরা কিন্তু পলিটিশিয়ানদের স্তাবক নই। আমরা যখন ডাক্তারি করি, ডাক্তারিটা মেনে করি। আইন শৃঙ্খলা যদি ভেঙে কেউ থাকেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। পুলিশের সিট দ্বারা আপনি ভেঙে দিয়েছিলেন, আপনার এটুকু মনে পড়ছে না? আজকে পুলিশের একজন মানে অফিসার র্যাঙ্কে বলে গেলেন যে তাদের কাঠপুতুলের মতো রাখা হতো, এবং তাদের সামনে, আমি নাম করতে চাই না, তৃণমূলের একজন মিনিস্টার তার দাদা ডিসি সাউথকে তুই তোকারি করে বলতেন, না তুই এখানে এসছিস কেন, এখানতে ঢোকা যাবে না। ওনার পক্ষে আর পলিটিক্যালি রিটার্ন করা সম্ভব নয়। মমতা ব্যানার্জি, এটা তো এক্সপেক্টেড ছিল। আমার মনে হয় অভিষেক ব্যানার্জি কালকে যখন সোনারপুরে যাচ্ছিলেন, ওনার তো নিজস্ব বডিগার্ড আছে, প্লাস ওখানকার লোকাল থানাকে একটু ইনফর্ম করে যেতে পারতেন। কারণ যা অন্যায় গত 15 বছরে উনি এবং ওনার পিসি করেছেন, তার তো জনরোষের বহিঃপ্রকাশ হবেই, এটা তো এক্সপেক্টেড ছিল। ইনফ্যাক্ট এই সময় ওইখানে যাওয়াটাই অনুচিত হয়েছে। আর আমি তো বলবো, ভোট পরবর্তী হিংসা কাকে বলে আমরা 2021-এ দেখেছি, কতজন মারা গেছে। কিন্তু এবারে ভোট পরবর্তী হিংসায় তো এখনো অবধি কেউ মারা যায়নি, বা 2জন মারা গেছেন বা 3জন, যেটা হওয়াটাও উচিত নয়। কিন্তু আমি বলবো, এটা অভিষেক ব্যানার্জি না পালস বুঝতে পারেননি মানুষের। মানুষ কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে চেয়েছে। তার মানে যে বিজেপিকে চেয়েছে আমি বলবো না, তৃণমূল সরাতে চেয়েছে। যে করে হোক এই তৃণমূল সরকার যাক, তার জন্য বিজেপি 208টা ভোট পেয়েছে, তৃণমূল 80তেই আটকে আছে। কিন্তু উনি ভেবেছেন উনি এখনো বোধহয় যুবরাজ রয়েছেন, সামনে 200টা পুলিশ, পেছনে 100টা পুলিশ থাকবে। তা তো হয় না। যা উনি একজন সাংসদ, সংসদের যা নিরাপত্তা পাওয়ার সেইটুকুই তাকে দেওয়া হয়েছিল। যদিও শুনলাম আজকে নাকি একটু এক্স ক্যাটাগরি না ওয়াই ক্যাটাগরি কি একটা নিরাপত্তা দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু ওনার ওখানে যাওয়াটাই উচিত হয়নি। মানে কালকে আরো অনেক বড় ঘটনা ঘটতে পারতো যদি মানে ওনার হেলমেটটা না থাকতো। আর জনরোষে তো অনেককে চোর সন্দেহে তো পিটিয়ে মেরে ফেলে, তো বহু জায়গায় দেখা গেছে। এখানে তো কিছু পচা ডিম ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তো কিছু করেনি। স্যার, আপনি যেখানে বলছেন জনরোষ, আমরা নিজেরা গেছিলাম ঘটনাস্থলে। যে যে রাস্তা, স্যার আমি গড়িয়া থেকে যখন যাচ্ছিলাম, আমার যে আমি পাবলিক ভেহিকেলটা ইউজ করছিলাম, একটা বাইক, সাধারণত 4 হুইলার্স নয়, কোনো রাস্তা নেই স্যার আমরা দেখলাম। এবং জনগণের এই যে আউটরেজাস, এই যে আউটরেজ, এটাকে যে বলা হচ্ছে বিজেপি শাসিত কিছু গুন্ডার, বিজেপির মদতে বেশ কিছু হুলিগান এই হুলিগানিজমটা ঘটানো, কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং? এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু আমি বলতে পারি, আমি অন্তত মানুষের সাথে কথা বলে যা বুঝেছি, মানুষ ঘৃণা করে তৃণমূলের নেতাদের, খুব 2-1জন বাদ দিয়ে। এর বেশি আমি কিচ্ছু বলতে পারি না। তৃণমূলের নেতা কেন, চেলা
প্রত্যেককে ঘৃণা করে। আজকে বরানগর মিউনিসিপ্যালিটির বেশিরভাগ তৃণমূলের যে যারা আছেন তারা কিন্তু ঘরে নেই। কেউ তাদের মারেনি, কিচ্ছু করেনি। লজ্জায় পালিয়েছে বা ভয়ের চোটে পালিয়েছে। কারণ যারা চুরি করে না, তাদের সব সময় একটা ভয় থাকে, চুরি যদি ধরা পড়ে যায়। এবার তো চুরি সব এক এক করে সব ধরা পড়ছে। পাট ক্ষেত থেকে ৫ বস্তা টাকা পাওয়া যাচ্ছে। মানে এগুলো তো মানে লোক দেখেছে, লোক বলতে পারেনি ভয়ের চোটে। আজকে এইমাত্র আমার সাথে একজন পুলিশের অবসরপ্রাপ্ত কর্তার সাথে কথা হলো। বলল আমাদের দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হচ্ছিল, যে আমি এতদিন চাকরি করলে আমি বাঁচতাম না। সেই জায়গা থেকে তো মানুষের মুক্তি পেয়েছে। একটা কথা খুব প্রচলিত হয়েছিল গতকাল, আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসছেন সোনারপুরের সঞ্জু কর্মকারের বাড়ি থেকে, সেই সময় যখন তার প্রতি বিক্ষুব্ধ জনতা যে বিভিন্ন পরিস্থিতি হচ্ছে, ঠিক সেই সময় একটা কথা খুব শোনা যাচ্ছিল চারপাশ থেকে, একটা স্লোগানিং, যে যে নিজে ডিজে বাজাবে বলেছিল তার ডিজে বেজে গেল। এই বিক্ষোভ কি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? মানুষের ক্ষোভ কি এখন রাস্তায় নেমে এসেছে? অবশ্যই। আমি আবার বলছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উইদাউট এনি পুলিশ প্রোটেকশন একটু রাস্তায় বেরিয়ে একটু দেখুন না, কোথায় গেল সেই জনসমর্থন? সেই মমতা ব্যানার্জি সেই যে একা নিজে লড়ে যাব, সেই জনসমর্থন কিন্তু আপনার মাটি থেকে সরিয়ে নিয়েছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই ভাই এবং ভাইপোরা। যে এলাকায় তৃণমূল দীর্ঘদিন ধরে শক্তিশালী, সেখানে এমন প্রতিবাদ কেন দেখা গেল বলে আপনি মনে করছেন? কারণ আপনি ছাত্র অবস্থা থেকে রাজনীতিটা করেন। কারণ তৃণমূল শক্তিশালী ছিল প্রশাসনের উপর ভর করে। প্রশাসন নিরপেক্ষ তো ছিল না কখনো, পুলিশকে কখনো ফ্রি হ্যান্ড দেওয়া হয়নি। পুলিশকে আমায় মানে এরকমও পুলিশ কর্তা বলেছেন যে তৃণমূলের কিছু লিডার ডিসি সাউথকে তুই তোকারি করে কথা বলতো। সুতরাং একটা ব্যাপার ওনারা ভেবেছিলেন যে এটাই বোধহয় চলবে, আর এরকম ভাবেই আমরা চালিয়ে যাব। ওনারা মানে মাটিটা বুঝতে পারেননি, পালস বুঝতে পারেননি। হঠাৎ করে যে ক্ষমতা থেকে চলে যেতে হবে, আর ক্ষমতা থেকে চলে গেলে, চেয়ার থেকে চলে গেলে তার যে দাম থাকে না। আমার তো এখনো মনে পড়ে যে জ্যোতি বসু চেয়ার থেকে চলে গিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য যে মুহূর্তে শুনলেন রিজাইন করে বেরিয়ে গেলেন, ইনি তো রেজিগনেশনের নামই দিলেন না, নিজে নিজে সরে গেলেন। মানে আলটিমেটলি যা হয় সেটাই হলো। সুতরাং চেয়ারের যে এত মোহ ওনার ছিল, এটা কিন্তু আমার জানা ছিল না। আমার পার্সোনালি জানা ছিল না যে মমতা ব্যানার্জি চেয়ারের উপর এতটা লোভ, যিনি বারে বারে নিজেকে নির্লোভ বলে প্রমাণিত করার চেষ্টা করে। আর কি বলবো, মানে চোরের রাজত্বের অবসান হয়েছে। আপনার কাছে একটি প্রশ্ন করতে, আমি এই প্রশ্নটা আমার সিলেবাসে ছিল না, আপনি বললেন তাই সেই প্রশ্নগুলো। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছিল, সেটা অ্যাপেলোর বাইরে দাঁড়িয়ে, যে ডিসি সাউথ, ডিসি সাউথ বারংবার ফোন করছিলেন, ডিসি সাউথের নির্দেশনায় অনেক কিছু হয়েছে বেলভিউর বাইরেও। এই যে ডিসি সাউথের প্রসঙ্গটা একটুখানি ব্যাখ্যা করুন। এটা কি হয়েছে জানি না, তবে আমি বলতে পারি অ্যাজ এ ডক্টর, যখন কোনো ইনজুরি কেস আসে ডাইরেক্টলি কোনো বেডে নিয়ে যাওয়া হয় না। হ্যাঁ, এই ব্যাপারটায় আমার খুব জানা নেই, তবে আমি এটা বুঝতে পারি যে পুলিশের লোকেরা কত ক্ষেপে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার চেলাচামুন্ডের উপর। কারণ পুলিশের ড্রেসটা পরে তাদের কিন্তু ওই ধরলক্ষণের মতো বসে থাকতে হতো এবং তুই তোকারি শুনতে হতো। একজন যেটা আইপিএস অফিসারের পক্ষে মেনে নেওয়াটা কিন্তু, যদি তার কোনো রকম সিদ দ্বারা থাকে, এটা সম্ভব নয়। স্যার, নাটক জমাতে আমরা দেখলাম নিজের জামা নিজেই ছিঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ফুটেজও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোট আনকোট, ওরা আমাকে প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি সঞ্জুর বাবা মাকে ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে উদ্ধার করবে। সঞ্জুর বাড়িতে বসে তিনি বললেন আমি বেরিয়ে যেতেই পারি, কিন্তু সঞ্জুর বাবা মায়ের উপর অত্যাচার হবে, ফোর্স না এলে আমি যাব না। কিন্তু দেখা গেল ফোর্স আসা মাত্রই তিনি নিজে সুরসুর করেই বেরিয়ে চলে এলেন। কোথায় গেল সেই সঞ্জুর বাবা মা? কি আসলে কি নাটকের রঙ্গমঞ্চ সাজাচ্ছিলেন, নাকি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এটা তো ঠিক, আর একটা নাটক করারও চেষ্টা করছিলেন। কারণ
তৃণমূলের তো আর অস্তিত্ব আগামী ৩-৪ মাসের মধ্যে থাকবে না। তৃণমূল বলে কোনো দল হবে না, তার কারণ যে দলটার কোনো আদর্শ নেই সে দল আর থাকে না। সুতরাং নাটক করার জন্য তো একটু স্ক্রিপ্ট দরকার, আর একটু অভিনয়টা শেখা দরকার। সেটা একটু ভালো করে শিখে আসলেই পারতেন উনি। তবে অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু বলবো প্রশাসনের উচিত ছিল অভিষেক ব্যানার্জি যাচ্ছেন বলে আরেকটু তৎপর হওয়ার। এরকম ভাবে কোনো এমপিকে ঢিল ঢিল বা ডিম ছোড়াটা অনভিপ্রেত। কিন্তু আবার বলছি, জনরোষ যখন, মানুষ যদি ক্ষেপে যায় তখন সে কি করে দেয় সে কেউ জানে না। সুতরাং অভিষেক ব্যানার্জির না মানুষ চিনতে এখনো অনেক দেরি আসে। আসলে গ্রাসরুট লেভেলে তো উনি করেননি কখনো পলিটিক্স, উনি তো সোনার চামচ নিয়ে মানুষ হয়েছেন। শুধু উনি বুঝবেন কি করে? বুঝবেন কি করে? জনতা কি গতকাল বুঝিয়ে দিল গ্রাসরুট লেভেলে পলিটিক্স কি হয়? যেইটা তৃণমূলের মন উপযোগ্য ছিল, মা মাটি মানুষের সরকার, সেই মাটিটা কোথাও গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে গিয়েছিল স্যার। এমনটাই সোনারপুরবাসী আমাদের ক্যামেরায় বলেছে। কোথাও গিয়ে কি মানুষ আবারও বুঝিয়ে দিল যে রাজনীতি শুরু হয় ভূমি থেকে, মাটি থেকে? না না, ওদের কোনোটাই ছিল না, মাও ছিল না, মাটিও ছিল না, মানুষও সাথে ছিল না। তা মাটির সাথে যদি সম্পর্ক চলে যায় কি হয় আমরা দেখেছি। 34 বছরে বাম ফ্রন্ট এখন 5% আসন পাচ্ছে, কারণ গ্রামে গঞ্জে গ্রাসরুট লেভেলে তাদের একদম কোনো কিছু ছিল না। আমায় তো তাহলে প্রশ্ন করতেই পারেন, তাহলে বিজেপি জিতলো কি করে? বিজেপি জিতেছে জনতার রায়ে। এখানে কিন্তু কোনো গ্রাসরুট লেভেলে বিজেপির কর্মীরা কিন্তু গ্রামে নেই। জনতা চেয়েছে, এবার মমতা হটাও, বিজেপি চলে এসেছে। স্যার, এখানে ভালো চিকিৎসা হচ্ছে না বলেই অ্যাপেলো থেকে মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা তো জানি অ্যাপেলো শহরের স্যার ১ নম্বর হাসপাতাল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিকিৎসা হচ্ছে না ঠিক করে। ঠিক কি কারণে ওনাকে নেওয়া হয়নি? কারণ আপনি তো অ্যাপেলো হাসপাতালের খুব গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন, আর যদি একটু বলতেন। আসলে ডাক্তার হিসেবে আমি বলতে পারি, যখন কোনো ইনজুরি পেশেন্ট আসে তখন অলওয়েজ আমরা তাকে ওয়ার্ডে অ্যাডমিট করি না বা কেবিনে অ্যাডমিট করি না। আমরা তাকে এমার্জেন্সিতে ট্রায়াজ বলে একটা জিনিস আছে, সেখানে ইভ্যালুয়েট করা হয়। সেখানে ইভ্যালুয়েট করেন সিনিয়র সার্জন, সবাই ইভ্যালুয়েট করে। এবং মানে ইভ্যালুয়েট করার মধ্যে তারপর কিছু ইনভেস্টিগেশন করার কথা লেখা হয়েছিল, চেস্ট এক্স-রে, মাথা স্ক্যান, সিটি এগুলো সমস্ত কিছুই লেখার কথা হয়েছিল। কিন্তু এর মধ্যে না মুখ্যমন্ত্রী চলে আসেন, এবং মুখ্যমন্ত্রী এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে এসে ওখানেতে মানে সাথে সাথে সবকিছু হচ্ছে না বা বেডে দেওয়া হচ্ছে না। কিন্তু ওনার তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জানা উচিত, কখনো কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এমনি অ্যাক্সিডেন্ট পেশেন্ট ডাইরেক্টলি ওয়ার্ডে শিফট হয় না। কোনো এমনি সরকারি হসপিটালেও যদি কেউ করে ট্রমা পেশেন্ট, তাহলে সেটা ভুল করা হবে। সুতরাং আমাদের একটা ট্রায়াজ সিস্টেম আছে বহুদিন ধরে। সেই ট্রায়াজে যখন করা হচ্ছে সেই সময় ওনারা নিয়ে চলে যান, কারণ ওনারা স্যাটিসফাইড হননি, সেটা তার ব্যাপার, স্যাটিসফাইড হননি। কিন্তু যা নিয়ম সেটা মেনেই তো চলতে হবে। ইভেন আমি বলছি, বর্তমান শাসকেরও কেউ যদি চোট পেয়ে আসেন, তাদের কিন্তু আমরা কখনোই কেবিনে প্রথম দিই না। ফার্স্টে তো চোটটা অ্যাসেস করতে হবে, তার জন্য বিভিন্ন স্ক্যান এগুলো করতে হবে। সেইটু টাইম তো কেউ দেয়নি। এবং অ্যাসেসমেন্ট করে কি বেরিয়েছিল অ্যাপেলোতে, সেটা যদি। অ্যাপেলোতে শুধু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়েছিল এবং কোনো মেজর ইনজুরি পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি ভর্তি রাখার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে। সেই জন্য তারা কিছু টেস্টের মানে বলেছিল, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ, হয়তো আধ ঘন্টা ৪৫ মিনিট লাগতো। কিন্তু সেটুকু সময়ও তো দিতে রাজি হলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তো নিয়ে চলে গেলেন। আমার পেশেন্ট কালকে ভর্তি হওয়ার সময় এই ব্যাপারটা পুরো দেখেছেন, কারণ তিনি এমার্জেন্সি বেডে শুয়েছিলেন। আপনি যদি এখন এমার্জেন্সিতে যান না, অন্তত বাইরে 40টা বেড আছে যেখানে পেশেন্টরা শুয়ে আছে, আর একটা ট্রায়াজ আছে যেখানে মানে অ্যাক্সিডেন্ট পেশেন্টরা ফার্স্টে ওখানে ট্রিট করে অ্যাসেস করে তারপর কোন ওয়ার্ড বা আইসিইউ, এইচডিইউ বা ওয়ার্ড
আমাদের ডিটেক্ট করা হয়। এটাই নিয়ম, এটাই চলে। মুখ্যমন্ত্রী কালকে খুব ভার্বাল অ্যাবিউজ করেছিলেন কি অ্যাপেলোর কর্তৃপক্ষকে? আমার জানা নেই, আমার জানা নেই। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী সবসময় যে ভালো কথা বলেন তা তো না। কথার থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজ ঠিক কোনো সময় আমার ভালো লাগেনি। কালকে কি বলেছেন আমি জানি না, কিন্তু অ্যাপেলো কর্তৃপক্ষকে। বেলভিউতে স্যার নিয়ে গেলেও তারাও ভর্তি নিতে চাইলো না, বেলভিউ কর্তৃপক্ষ। তাদের প্রেসক্রিপশন আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে লেখা আছে কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের দর্শকদের। এই প্রেসক্রিপশনে তো লেখা আছে যে patient came to the hospital and got checked. There is no serious physical sign of injury excepting bruises in the chest. ব্রুজ মানে হচ্ছে অনেকটা ছড়ে গেলে যেরকম হয়। তা ডিম যদি ছড়ে, তার ডিম ফাটার আগে তো একটা ইম্প্যাক্ট হয়, তাহলে চেস্টে ব্রুজ তো থাকবেই। ব্রুজ মানে বলা যায় হচ্ছে বাংলায় ব্রুজের হচ্ছে অনেকটা বলা যায় কালশিটে, কালশিটে বলা যায়। পেশেন্ট ইজ টকিং অ্যান্ড ইজ ফুললি কনসিয়াস। পেশেন্ট কথা বলছিলেন, পুরোপুরি জ্ঞানে ছিলেন অ্যান্ড ওরিয়েন্টেড। হেন্স পেশেন্ট ডাজ নট রিকোয়ার এনি অ্যাডমিশন। অ্যাজ এ প্রিকশনারি মেজার, পেশেন্ট একদমই ভালো ছিলেন তাদের বেলভিউয়ের লেখা অনুযায়ী। প্রিকশনারি মেজার, যাতে কিছু অসুবিধা না হয়, তাকে একটা বোতল স্যালাইন দেওয়া হয়েছিল। সেটা কিছু না, একটা ফ্লুইড দিতেই পারে মুখে যদি হয়। একটা প্যান্টোপ্রাজোল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, একটা প্যারাসিটামল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, একটা ডাইক্লোফেনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এটুকুই লেখা আছে, কিন্তু অ্যাডমিশন ডেট বা অ্যাডমিশন এগুলো তো করা হয়নি। এর বাইরে তো কোনো ইনভেস্টিগেট করা হয়েছে কিনা সেটাও লেখা নেই, সুতরাং বলাটা মুশকিল। কিন্তু এর বাইরে কিছু তো আমি পাচ্ছি না যে এই পেশেন্টকে, এই পেশেন্ট যদি অন্য কেউ আসেন, প্রচন্ড ক্যাচও যদি থাকে তার, কেন মিছিমিছি ভর্তি করবে পেশেন্টে? এখন আপনি যান না বেলভিউতে, বেডের অবস্থা দেখুন। এখন বেড যদি থাকে, তাহলেও যদি ভর্তির দরকার না বোঝে ডাক্তার, তাহলে কেন ভর্তি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বারংবার একটা অভিযোগ টেনেছেন যে সেটা অ্যাপেলোতে দাঁড়িয়েও এবং বেলভিউতে দাঁড়িয়ে, যে ডাক্তাররা নাকি খুব তৎপর হয়েছিলেন চিকিৎসা করতে, কিন্তু ডিসি সাউথের হুমকিতে ডাক্তাররা থেমে যাচ্ছে। স্যার, মেডিকেল প্রফেশনে আপনারা যেখানে শপথ নেন যে চিকিৎসাই সর্বোচ্চ, মানে আপনাদের কাছে সর্বজন গ্রাহ্য প্রথম দায়িত্ব, সেখানে একদম প্রাক্তন মুখ্যমন্ত্রী অ্যালিগেট করছেন যে ডাক্তাররা সেখানে চিকিৎসা করতে চাইছেন, কিন্তু মানে হুমকি খেয়ে তারা ইচ্ছা করে চিকিৎসা করেননি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন উনি, একদম ডাহা মিথ্যে কথা, যেটা উনি বলেই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি অন্তত নিজে এটা বলতে পারি, কোনো রকম উপরের প্রেশার কেউ দেয়নি, এবং সেটা অন্তত অ্যাপেলোর ক্ষেত্রে 100% শিওর। কেউ কিচ্ছু বলেনি। যদি একজন সাধারণ লোক বা একজন এমপি আসেন চোট নিয়ে, তাকে ডাক্তাররা এক্সামিন করতে করতে যদি আরেকজন নিয়ে চলে যায়, তাহলে ডাক্তারের কি বলার আছে? করতে করতেই তো নিয়ে চলে গেছেন। মানে উনি চেয়েছিলেন একটা বেডের সাথে সাথে যাতে ভর্তি করা হয়, এবং তার জন্য একটা সিম্প্যাথি ওয়েভ ক্রিয়েট করা যায়। সেটাতেই তো মানে ডাক্তারদের আপত্তি। আমরা ডাক্তাররা না বড় নাছোড়। আমি আবার বলছি, আমাদের কারোর কাছে কিচ্ছু কৈফিয়ত দেওয়ার নেই, একমাত্র কৈফিয়ত রোগীদের কাছে দেওয়ার। বেড নেই, অথচ কারোর ইনজুরি নেই, সে যদি ভর্তি হতে চায় তাহলে ভর্তি করা যাবে না। নাম্বার 2, এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বহুকাল ধরে বলে থাকেন। উনি এত মিথ্যে কথা বলেন, উনি নিজেও ভুলে যান কখন সত্যি কথাটা বলেছেন। সুতরাং উনি, ওনার যে পায়ের থেকে মাটি চলে গেছে, কেউ পুচ্ছেও না ওনার দিকে, কোনো ক্যামেরা ওনার দিকে হাইলাইটেড নেই। উনি না ভীষণ ক্যামেরা পছন্দ করেন। এইটা উনি ভেবেছিলেন, এটা যদি অভিষেককে ওখানে কোনো কেবিনে ভর্তি করে রেখে দেখানো যায়, বড় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বিরাট কিছু একটা হয়েছে, তা নিয়ে অল ইন্ডিয়া যদি একটা কাভারেজ করা যায়, তাহলে আবার হয়তো উনি লাইমলাইটে আসবেন। কিন্তু উনি বেসিক ব্যাপারটা আজ থেকে
25 বছর আগের মমতা ব্যানার্জিতে ফিরে যান। লাইমলাইটে আসার জন্য কিন্তু মমতা ব্যানার্জি পেছনে ক্যামেরা ছুটতো, ক্যামেরার জন্য কিন্তু মমতা ব্যানার্জিকে ক্যামেরার সামনে আসতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে ভর্তি করা না হয় সেই জন্য ওরা সব হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে, এমনই অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসা ক্ষেত্রে এরকম হয় নাকি যে উপর থেকে চাপ দিলেই ভর্তি নেওয়া হয় না স্যার? একদমই না। তো ওনার কাছে তো খোলা ছিল এসএসকেএম এর ওই ওয়ার্ডটা, উডবার্ন ওয়ার্ড, কিন্তু কখনোই না। আমি এটুকু বলতে পারি, যদি পেশেন্ট সিরিয়াস হয়, খারাপ হয়, কোনো ডাক্তার যদি ফিরিয়ে থাকে না এক্সামিন করে, তাহলে ডাক্তারের গাফিলতি। আর কেউ যদি পেশেন্টকে ছিনিয়ে নিয়ে চলে যায়, তাহলে এটা পেশেন্টের বাড়ির লোকের গাফিলতি। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে কেন 2 ঘন্টা রেখে পরীক্ষাগুলো করার সুপারিশ করা হলো? আগের হাসপাতালেও থ্রেট করেছে, এখানে সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়েছে। এরপর অভিষেকের কোথায় চিকিৎসা হবে তাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন অভিষেককে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ির মধ্যে হাসপাতালের মতো করা হচ্ছে, বাড়ি হাসপাতাল হবে। স্যার, বলছেন আইটিইউতে কেন 2 ঘন্টা রেখে তাহলে পরীক্ষাগুলো করার সুপারিশ করা? এটা না আমার বেলভিউ সম্পর্কে জানা নেই। ওরা ট্রায়ালসটা কি আইটিইউতে করে? কারণ আমাদের অন্তত অ্যাপেলোতে অনেক বড় এমার্জেন্সি, ট্রায়ালসটা এমার্জেন্সিতেই হয়। তা এখানে হয়তো ট্রায়ালসটা, মানে ট্রায়ালস কথাটা আপনাদের কাছে একটু অদ্ভুত লাগছে। মানে কোনো পেশেন্টকে, যদি অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসে, তার তো অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, তার মাথায় ট্রমা হতে পারে, মাথায় একটা স্ক্যান করা দরকার হয় অনেক সময়, তার সার্ভাইকাল স্পাইনে ট্রমা হতে পারে, পলিট্রমা নিয়ে যখন পেশেন্ট আসে, ওরা হয়তো, ওদের নিয়ম হচ্ছে প্রথমে আইটিইউতে নিয়ে যাওয়া। যেহেতু ওদের নিয়ম সম্পর্কে আমার জানা নেই, আমার মনে হয় এখানে আমার বলা না ভালোই, মানে না বলাই ভালো। ওরা হয়তো 2 ঘন্টা ওখানে ট্রায়াল করে ওরা দেখেছেন না কিছু সেরকম নেই, তারপর ফেরত পাঠিয়ে দিয়েছেন। যেটা অ্যাপেলো কখনোই আইটিইউতে এমনি পেশেন্ট তোলে না। ইভেন আমি যদি আমার নিজের পরিচিতকেও নিয়ে যাই, তাহলে আমার থ্রু এমার্জেন্সি তারপর যেতে হয়। মানে এটা একটা নিয়ম, একটা সবসময় একটা নিয়মের মধ্যে চলাটাই উচিত। কিন্তু যার বেনিয়মই নিয়ম যার কাছে, তিনি তো নিয়ম মানতে কখনোই চাইবেন না। তৃণমূল নেত্রীর দাবি থ্রেট করেছে, এখানে আনলাম, আইটিইউতে নিয়ে গেল, টেস্ট দিল। আমি বসেছিলাম হাসপাতালের শীর্ষ আধিকারিক মিস্টার ট্যান্ডনের সঙ্গে, ফোন এলো, ওপারে ডিসি সাউথ ছিলেন, তারপর ভর্তি করলো না। এরপরে তৃণমূল নেত্রী বলেন আপাতত বাড়িতে চিকিৎসা করা হবে, প্রয়োজনে ওকে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। বলছেন মিস্টার ট্যান্ডনের সঙ্গে বসেছিলেন, ডিসি সাউথ হুমকি দিল, ভর্তি ভর্তি নিল না, কি বল? একদমই না। কোনো পুলিশের ক্ষমতা নেই কোনো মরিবন্ড পেশেন্টকে রিফিউজ করার, বা খুব বাজেভাবে আহত পেশেন্টকে রিফিউজ করার। আর কোনো হসপিটাল কর্তৃপক্ষ এই রিস্কটা নেবে না এরকম হাই প্রোফাইল পেশেন্টকে রিফিউজ করে তারপর কোনো অঘটন ঘটলে। সেটা তো একটা বিরাট রিস্কি ব্যাপার। যেহেতু ওনারা 2 ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছেন এর কিছু হয়নি, ওরাও তো মানুষ, বুঝতে পারে কে নাটক করছে কে নাটক করছে না। আমরা তো প্রায়ই পাই এরকম পেশেন্ট, সেই নাটকটা ধরে ফেলেছে, ভর্তি করতে চায়নি। ফোনটা ডিসির থেকে এসছে না, আইসিইউ যিনি ইনচার্জ তিনি আইটিইউ ইনচার্জ বলেছে না স্যার এনার ভর্তি করার দরকার নেই, সে কে জানতে চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে হায়দ্রাবাদে নিয়ে যাবেন, নিটফল কি হতে চলেছে? হায়দ্রাবাদেও কি একই ব্যাপার হবে বলে আপনার ধারণা? কোথাও নিয়ে যাবে না, কোথাও নিয়ে যাবে না। হায়দ্রাবাদে নিয়ে গেলে হায়দ্রাবাদে রেখে এলেই ভালো হয়। বাংলায় আর দরকার নেই এই দুজনের, এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, এই দুজনে যেন হায়দ্রাবাদেই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের আশীর্বাদে ও আজকে প্রাণে বেঁচেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাথর ছোড়া হয়েছিল, ঘটনাস্থলেই মারা যেতে পারতো। স্থানীয় ছেলেরা যদি হেলমেট না দিত, বুকের চারপাশে রক্ত জমে রয়েছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, এই অবস্থায় ডাক্তাররা ছাড়তে চাননি, কিন্তু তারা ছাড়তে বাধ্য হয়েছেন। না হলে তাদের চাকরি খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। আমার সামনে ফোন করে ডিসি দক্ষিণ থ্রেট করেছে। এখানে যা চলছে আমার মনে হয় দিল্লির বিজেপি নেতারাও এত খারাপ নয়, আমাদের সরকার কারো গায়ে স্পর্শ করেনি। লাস্ট কথাটা ডাহা মিথ্যে। কারণ যেটা বলেছেন যে আমাদের সরকার কারোর গায়ে স্পর্শ করেনি, সেটার অসংখ্য উদাহরণ রয়েছে। আমি শুধু
21 সালের বলবো না, যখন বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল এলো তখনও বহু বামফ্রন্টের লোকেরা মারা পড়েছে। 2021-এ 42 জন বিজেপি কর্মী নিহত হয়েছে, অসংখ্য বাড়িঘর তো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো লাস্ট কথাটা ডাহা মিথ্যে কথা। নাম্বার 2, বুকে একটু কালশিটের জন্য যদি তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, আচ্ছা আপনি তো নিজে সবসময় এসএসকেএম প্রেফার করতেন বড় ব্যান্ডেজ বেঁধে, তাহলে এখানে এসএসকেএম এ ফার্স্টে নিয়ে গেলেন না কেন? এবং আমি তো চাই এখান থেকে আস্তে আস্তে আপনার মমতা ব্যানার্জির পায়ে যে ব্যান্ডেজ বাঁধা হতো, সেই ব্যান্ডেজের তলায় যে এক্সরে প্লেটটা কেউ কি দেখাতে পারবেন আমাদের, যে পা ভেঙেছিল কি ভাঙেনি 2021-এর আগে? না, এসব করে না ডাক্তারি প্রফেশনটাকে ছোট করবেন না প্লিজ। আমরা অনেক কষ্ট করে ডাক্তারি শিখেছি, আমরা কিন্তু পলিটিশিয়ানদের স্তাবক নই। আমরা যখন ডাক্তারি করি, ডাক্তারিটা মেনে করি। যার দরকার সে ভর্তি হবে, যার দরকার নেই ভর্তি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শাসকই যখন হামলাকারী, বিজেপির লজ্জা হওয়া উচিত। বিজেপির আসল চেহারা বেরিয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিভাবে দ্রুততার সঙ্গে ভেঙে পড়ছে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল অভিষেকের ওপর হামলার ঘটনায়। এটাই গণতন্ত্র, এটাই সুশাসন। গোটা বিশ্ব এই ঘটনা দেখেছে বলে উল্লেখ করেছে তৃণমূল। কি বলবো? তীব্র প্রতিবাদ করছি। গত 4 তারিখ অব্দি মমতা ব্যানার্জি ছিলেন চিফ মিনিস্টার, আজকে 31 তারিখ। তাহলে আইন শৃঙ্খলা যদি ভেঙে কেউ থাকেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। পুলিশের শীত দ্বারা আপনি ভেঙে দিয়েছিলেন, আপনার এটুকু মনে পড়ছে না? আজকে পুলিশের একজন মানে অফিসার র্যাঙ্কে বলে গেলেন যে তাদের কাঠপুতুলের মতো রাখা হতো, এবং তাদের সামনে, আমি নাম করতে চাই না, তৃণমূলের একজন মিনিস্টার তার দাদা ডিসি সাউথকে তুই তোকারি করে বলতেন, না তুই এখানে এসছিস কেন, এখান থেকে ঢোকা যাবে না। তার একজন কেউ একজন তার পুজো দেখতে গেছেন। সুতরাং অতি দর্পে হতালঙ্কা না, সেটাই বুঝতে পারেননি। বড্ড অহংকার বেড়েছিল, সবাই ভাবছিল যে মানে সাপের 5 পা দেখেছে, এবং উনি নিজে নিশ্চিত ছিলেন যে উনি ফিরে আসবেন। উনি দলের লোকেরা কিছুদিন আগে অব্দি আমায় ট্রোল করেছে যে ফিরে আসবে, কিন্তু ওনার পক্ষে আর পলিটিক্যালি রিটার্ন করা সম্ভব নয়। মমতা ব্যানার্জি।